হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইজ এডুকেশন ল্যাব। এমএইজ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু তোমাদের সামনে নিয়ে এসেছি, জিকের ক্লাস। যেখানে একটি ক্লাসেই কিন্তু সমস্ত ভারতবর্ষের নদ নদী আমরা কমপ্লিট করব এবং তার সাথে এমসিকিউ প্র্যাকটিসও কিন্তু হবে। অর্থাৎ ভারতের যে নদ নদী চ্যাপ্টারটি আছে তার ভিতরে যা যা আছে সেইগুলো আমরা এমসিকিউ এবং তার সাথে আনুষঙ্গিক ব্যাখ্যার মাধ্যমে কমপ্লিট করব। এখানে বিভিন্ন নদ নদীর দৈর্ঘ্য, উৎসপথ বা উৎস স্থান, উৎপত্তি স্থান, পতন স্থান, উপনদী, শাখা নদী, তাদের গতিপথ ইত্যাদি আলোচনা করা হবে। এবং আমরা যে নদ নদীকে উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদী হিসেবে ভাগ করি, যেমন সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা, এগুলো হলো উত্তর ভারতের নদী। আবার মহানদী গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এটা হলো দক্ষিণ ভারতের নদী। সেই টোটাল বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, খুবই উপকারে আসবে। আপকামিং যে পঞ্চায়েত পরীক্ষা আছে, ক্লার্কশিপ পরীক্ষা আছে, মিসেলিনিয়াস পরীক্ষা আছে, বা তুমি যাই পরীক্ষা দাও না কেন, ডব্লিউবিসিএস দাও বা অন্যান্য পরীক্ষা যাই দাও না কেন, সেই পরীক্ষার জন্য কিন্তু এটি গুরুত্বপূর্ণ হবে। এবং আজকের ক্লাসের পিডিএফটি অনেকে চাইবে, তো তাদের জন্য কিন্তু আমরা বলছি যে আজকের ক্লাসের পিডিএফটি তুমি ডাউনলোড করতে পারবে, ফ্রিতে ডাউনলোড করতে পারবে। কোথা থেকে? না, আমাদের এমএইজ এডুকেশন ল্যাব অ্যাপ আছে। সেই এমএইজ এডুকেশন ল্যাব অ্যাপের কোথায় যেতে হবে? ডাউনলোড করে তোমাকে এই যে সেকেন্ড ফোল্ডার আছে, ফ্রি কোর্সেস, এখানে যেতে হবে। এর ভেতর থেকেই এর ভেতর থেকেই কিন্তু তুমি আজকের যে ক্লাসের পিডিএফটি সেটা ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। অন স্ক্রিনে তোমরা প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, সিন্ধু নদীর মোট দৈর্ঘ্য কত? সিন্ধু নদীর মোট দৈর্ঘ্য কত? এর সঠিক উত্তর কি হবে বলার চেষ্টা করো। একটু টাইম দেবো, তার মধ্যে কিন্তু তোমরা উত্তর করার চেষ্টা করবে। দেখো, সিন্ধু নদীর মোট দৈর্ঘ্য, এই যে অপশনগুলো আছে তার মধ্যে ২৯০০ কিলোমিটার কিন্তু সঠিক উত্তর হবে। সিন্ধু নদীর দৈর্ঘ্য। ক্লিয়ার? এখন আমাদের কাছে প্রশ্ন হবে যে স্যার, যে সমস্ত নদীগুলো আছে তাদের দৈর্ঘ্য, তাদের উৎপত্তি এবং পতন স্থান যদি আপনি এক জায়গায় করে দেন, গুরুত্বপূর্ণ কিছু নদী, তাহলে সুবিধা হয়। তো তোমাদের সুবিধার্থে কিন্তু আমরা এক জায়গায় করে দিয়েছি এখানে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ তুমি, প্রথমে গঙ্গা নদী আছে, এর দৈর্ঘ্য ২৫২৫ কিলোমিটার। যমুনা নদী ১৩৭৮ বা ১৩৮০ বলতে পারো, তত কিলোমিটার। নেক্সট সিন্ধু নদী যেটা বলছি, ২৮৮০ বা দেখবে প্রায় ২৯০০ কিলোমিটার কিন্তু এখানে আছে। ভারতবর্ষের মধ্যে ৭০৯ কিলোমিটার কিন্তু আছে। ওকে, ব্রহ্মপুত্র নদীরও দৈর্ঘ্য প্রায় ২৯০০ কিলোমিটার। সিন্ধু এবং ব্রহ্মপুত্র দৈর্ঘ্য কিন্তু ওভারঅল সেম, এবং ভারতের মধ্যে ৮৮৫ কিলোমিটার কিন্তু এটি আছে। লুনি ৪৫০ কিলোমিটার, মহানদী ৮৫৮ কিলোমিটার, গোদাবরী ১৪৬৫, কৃষ্ণা হলো ১৪০০ কিলোমিটার। এই হলো মোটামুটি কিছু নদী। আমি আরো অনেক নদী আছে, সেগুলো কিন্তু দিলাম না, ইম্পর্টেন্ট নদীগুলো দিলাম। গঙ্গা উৎপত্তি করেছে কোথায়? না, গঙ্গোত্রী হিমবাহের গোমুখোয়া থেকে গেছে, বঙ্গোপসাগরে পড়েছে। যমুনোত্রী হিমবাহ থেকে গিয়ে গঙ্গার সাথে মিশেছে, অর্থাৎ গঙ্গার এটা একটা উপনদী। সিনকা বা পুষ্প যে প্রস্রবণ আছে সেখান থেকে সিন্ধু নদী উৎপত্তি হয়ে আরব সাগরে পড়েছে। চেমায়ুংদুং হিমবাহ থেকে উৎপত্তি হয়ে ব্রহ্মপুত্র নদী বঙ্গোপসাগরে পড়েছে। আর আরাবল্লীর যে পর্বতমালার পুষ্কর ভ্যালি, সেখান থেকে লুনি উৎপন্ন হয়ে কচ্ছের রন সেখানে কিন্তু পতিত হয়েছে। মহানদী শিয়াওয়ারা উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। গোদাবরী তিম্বক মালভূমি থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। মহাবালেশ্বর পর্বত থেকে কৃষ্ণা নদী উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। তো এই হলো ওভারঅল কিছু নদী সম্পর্কিত সামান্য কিছু আলোচনা। নেক্সট আমাদের কোশ্চেন আছে, যেটা দেখতে পাচ্ছ যে সিন্ধু নদীর উৎপত্তি কোন অঞ্চল থেকে। এখানে কিছু পর্বতমালা দেওয়া আছে, সেই পর্বতমালার থেকে বলতে হবে যে সিন্ধু নদীর আহ, উৎপত্তি কোথা থেকে হয়েছে। সিন্ধু নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে। দেখো, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইজি একটা কোশ্চেন কিন্তু এখানে দেওয়া হলো। সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে কোথায়? না, তিব্বতের মানস সরোবরের নিকট। তিব্বতের মানস সরোবরের নিকট সিনকাবাব হিমবাহ, তাই না? আমরা যদি ইন জেনারেল বলি তাহলে কি বলবো? তিব্বতের মানস সরোবরের নিকট কি হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? সিনকাবাব। ওকে, মানে সিংহের মতন মুখ সেরকম, আম, তাকেই বোঝানো হচ্ছে এই যে সিনকাবাব। এই যে সিনকাবাব হিমাবাহ, হিমাবাহ থেকে উৎপন্ন হয়েছে। হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে সিন্ধু নদী।
এটা কোথায় অবস্থিত? না মানস সরোবরের নিকটে অবস্থিত। মানস সরোবরের নিকটে। নোট ডাউন কিন্তু করতে হবে। কারণ কোশ্চেন আনসার মুখস্থ করলে পরীক্ষায় পাশ করা পসিবল নয়, তার সঙ্গে আনুষঙ্গিক বিভিন্ন আলোচনা কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে। ওকে, তো মানস সরোবরের নিকট কিন্তু উৎপত্তি লাভ করেছে। এবং কি পর্বত? কৈলাস পর্বত। কৈলাস পর্বত। আমি এতটুকু কথা মানে এই তিনটে ইনফরমেশন এখানে দিলাম, সেই তিনটে ইনফরমেশন দিলে কিন্তু এই প্রশ্নের উত্তর করতে সুবিধা হবে। এবারে দেখো এখানে বলছে সিন্ধু নদীর উৎপত্তি কোন অঞ্চল থেকে। একটা বলছে হিমালয়, একটা বলছে পশ্চিমঘাট, কারাকোরাম এবং বিন্ধ্য রেঞ্জ। পশ্চিমঘাট পর্বতমালা কোথায় থাকে? এই যে পশ্চিম দিকের এই অংশে থাকে, তো সেখান থেকে তো সিন্ধু নদী উৎপত্তি লাভ করেনি। ক্লিয়ার? বিন্ধ্য রেঞ্জ কোথায় থাকে? এই যে ভারতের মধ্যভাগে থাকে, তো সেখান থেকেও করেনি। এখন পড়ে থাকছে হিমালয় এবং কারাকোরাম। দেখো হিমালয় কিন্তু ভারতবর্ষের ঠিক এইভাবে গেছে, আর কারাকোরামটা তার নিচে এখানে আছে, তাই না? কারাকোরামের পরে লাদাখ, তারপরে জাসকার, তারপরে পীর পাঞ্জল, এরকম কিন্তু পর্বত শ্রেণীগুলো আছে। আমরা যখন ভারতের ভূপ্রকৃতি করেছিলাম সেখানে কিন্তু বলেছিলাম যে উপরে থাকবে কি না কারাকোরাম, তারপরে লাদাখ, তারপরে জাসকার, তারপর পীর পাঞ্জল, এগুলো হলো পর্বত শ্রেণী। এটা সংক্ষেপে মনে রাখার নিয়ম বলেছিলাম, KLZP। ওকে, কারাকোরাম, লাদাখ, জাসকার, পীর পাঞ্জল। আমাদের এখানে এই যে সিন্ধু নদীর উৎপত্তি যে স্থানটা আছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি কারাকোরাম রেঞ্জ থেকে হয়েছে। ওকে, সেটা কারাকোরাম রেঞ্জের মধ্যেই পড়ছে। এই যে তিনটে চারটে নাম বললাম, যে সিনকা বা হিমবাহ, বা মানস সরোবর, বা কৈলাস পর্বত, ওকে, তো সেটা কিন্তু এই কারাকোরাম রেঞ্জের মধ্যেই আছে। কারাকোরাম, লাদাখ, জাসকার, পীর পাঞ্জল। তো এইভাবে মনে রাখবে। এবং এই যে সিন্ধু নদীর উৎপত্তি স্থল কোন রেঞ্জ থেকে হয়েছে? কারাকোরাম রেঞ্জ থেকে কিন্তু হয়েছে। ক্লিয়ার? নেক্সট, আমরা তোমাদের নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে কিন্তু একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। পঞ্চায়েত পরীক্ষাকে তুমি যদি টার্গেট করো, তাহলে এই যে কোর্স আমরা লঞ্চ করেছি আমাদের অ্যাপের মধ্যে 81% ডিসকাউন্ট দিয়ে 475 টাকার মাধ্যমে পঞ্চায়েত পরীক্ষার ক্রাশ কোর্স, সেটি যদি তুমি কমপ্লিট করো, তাহলে পঞ্চায়েত পরীক্ষার 100% সিলেবাস কিন্তু কভার হয়ে যাবে। ক্লাস কিন্তু ডে বাই ডে দেওয়া হচ্ছে। পরীক্ষা একটু সময় আছে, প্রায় ধরো 5 থেকে 6 মাসের আগে পরীক্ষা হচ্ছে না, তো তার আগে কিন্তু আমরা ফুল মানে সিলেবাস কমপ্লিট করব। তোমাদের এক্সট্রা করে আলাদা করে এদিক ওদিক ছোটাছুটি করতে হবে না। তো এই কোর্সে যারা যুক্ত হতে ইচ্ছুক, তারা কিন্তু কমেন্ট সেকশনের লিঙ্কে ক্লিক করো, অথবা আমাদের অ্যাপে গিয়ে পেড কোর্সের অপশনের মধ্যে গিয়ে নিজেদের কোর্সে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো, কারণ এই কোর্সের মাধ্যমে কিন্তু তোমার প্রিপারেশন কমপ্লিট হবে। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 3, সুতলেজ নদীর মোট দৈর্ঘ্য কত? সুতলেজ নদীর মোট দৈর্ঘ্য কত? কি হতে পারে উত্তর? সুতলেজ নদীর মোট দৈর্ঘ্য কত? উত্তর করার চেষ্টা করো। সুতলেজ নদীর মোট দৈর্ঘ্য কত? দেখো এই যে অপশনগুলো আছে, তার মধ্যে সঠিক উত্তর কি হবে? অপশন এ, 1450 কিলোমিটার। এই যে নদীগুলোর কথা বলছি সুতলেজ, এবং পরবর্তী প্রশ্নগুলো সেইভাবে সেট করা হয়েছে। পরবর্তী প্রশ্নগুলো প্রত্যেকটা নদী যেগুলো সিন্ধু নদীর উপনদী, সেইগুলো নিয়েই কিন্তু প্রশ্ন করা হয়েছে। তো আমাদেরকে আগে একটু জেনে নেওয়া দরকার যে সিন্ধু নদীর উপনদীগুলো কি কি আছে। ওকে, সিন্ধু নদীর উপনদী কি কি আছে একবার আমরা জেনে নিই। দেখো সিন্ধুর মোট 5টি উপনদী আছে বাম দিকে। একটা হলো ঝিলাম, চন্দ্রভাগা, রাবি, বিয়াস, সুতলেজ। বাংলাকে বাংলায় বললে হয় বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা এবং শতদ্রু। এই যে নদীগুলোর আছে, তাদের দৈর্ঘ্য, উৎস, মোহনা এবং তার সম্পর্কে বিশেষ তত্ত্ব কিন্তু পড়তে হয়। আমি এখানে দৈর্ঘ্য এবং উৎস সামান্য উল্লেখ করছি। এই দুটো পয়েন্ট যেটা লেখা আছে তোমরা কিন্তু এখান থেকে নোট ডাউন করে নিতে পারো। প্রশ্ন নিরিখে কিন্তু আমরা এই দৈর্ঘ্যটাই আর এবং উৎসটাই একটু আগে আলোচনা করছি। দেখো প্রথম যে উপনদী আছে ঝিলাম, সেটা 724 দৈর্ঘ্য, তার 724 কিলোমিটার দৈর্ঘ্য। ওকে, এটা কাশ্মীর উপত্যকার ভেরিনাগের কাছ থেকে উৎপত্তি হয়েছে। চন্দ্রভাগা 1180, লাহুল স্পিতি উপত্যকার কাছ থেকে উৎপত্তি হয়েছে। ইরাবতী 725, হিমাচল প্রদেশের রোটাং গিরিপথের কাছ থেকে উৎপত্তি হয়েছে। বিপাশা বা বিয়াস 460, হিমাচলের যে রোটাং সেখান থেকে উৎপত্তি হয়েছে। শতুদ্র বা সুতলেজ, সেটি 1450 তার দৈর্ঘ্য, এবং ভারতের মধ্যে 1050 দৈর্ঘ্য। সেটা শতুদ্রর উৎস কোথায়? দেখো তিব্বতের মানস সরোবরের রাক্ষস তাল
হ্রদের নিকট কিন্তু মানে এর উৎপত্তি। ওকে, এবং আরব সাগরের করাচিতে পাকিস্তানের কাছে কিন্তু এটা আহ, মানে মিশেছে, আরব সাগরের সাথে মিশেছে করাচির কাছে। ওকে, এবং এখান থেকে তুমি আহ, লক্ষ্য করো যে এই নদীগুলোর মধ্যে সব থেকে দৈর্ঘ্য কার বেশি, 1450, অর্থাৎ সিন্ধুর উপনদীর মধ্যে সব থেকে বড় নদী কোনটা, শতদ্রু নদী। এটা কিন্তু মনে রাখতে হবে। দেখো কোশ্চেন দিয়েছে এখানে যে সতলেজ বা শতদ্রু নদীর দৈর্ঘ্য কত, তো আমরা দেখলাম 1450, এটাই হলো সব থেকে বেশি। ক্লিয়ার। নেক্সট চলে যাচ্ছি যে এই যে সতলেজ নদী আছে, এটি কোন বিখ্যাত গ্রিক হাত মানে গ্রিক হাত দিয়ে ভারতে প্রবেশ করেছে, কোন গ্রিক হাত দিয়ে ভারতে প্রবেশ করেছে সেটা কিন্তু জানতে চাওয়া হচ্ছে। উত্তর কি হবে, সতলেজ বা শতদ্রু নদী। দেখো এর সঠিক উত্তর হবে অপশন এ, শিবকিলা পাস। তাহলে সতলেজ নদী আমরা বললাম যে তিব্বতের মানস সরোবরের যে রাক্ষস হ্রদ হচ্ছে, রাক্ষস হ্রদ আছে। ওকে, রয়াকার ক দন্তস্ব এরকম লিখতে পারো, রাক্ষস হ্রদ এখান থেকে কিন্তু উৎপত্তি লাভ করেছে। উৎপত্তি লাভ করে যখন ভারতের মধ্যে প্রবেশ করছে তখন একটা গ্রিক খাতকে ভেদ করে প্রবেশ করছে, সেই গ্রিক খাতটার নাম হলো শিবকিলা, আহ, শিবকিলা। ওকে, এবং এর দৈর্ঘ্য আমরা বললাম কত, 1450 কিলোমিটার এর দৈর্ঘ্য, এবং তার মধ্যে ভারতবর্ষে আছে কত, ভারতবর্ষে আছে 1050, 1050 কিন্তু ভারতবর্ষে আছে। ওকে, 1050 ভারতবর্ষের মধ্যে কিন্তু আছে, এবং এটি হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো 5 নম্বর প্রশ্ন, যে কৃষি উন্নয়নের জন্য সতলেজ নদী বা সাতলেজ নদীর উপরে কোন বড় সেচ প্রকল্প সূচনা তৈরি করা হয়েছে, এর উপরে কি বাঁধ তৈরি করা হয়েছে সেটাই জানতে চাওয়া হচ্ছে। দেখো এর উপরে এর উপরে কি কি বাঁধ তৈরি করা হয়েছে, না ভাকরা নাঙ্গাল বাঁধ প্রকল্প বা ভাকরা নাঙ্গাল প্রকল্প কিন্তু তৈরি করা হয়েছে শতদ্রু নদীর উপরে। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন বিয়াস নদী সম্পর্কে। বিয়াস নদীর উৎপত্তি কোন পর্বত শ্রেণী থেকে, বিয়াস নদীর উৎপত্তি কোন পর্বত শ্রেণী থেকে সেটা কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে। বিয়াস মানে হলো বিপাশা নদী যদি বাংলায় আমরা বলি। এটা কোথা থেকে উৎপত্তি হয়েছে, দেখো এটা উৎপত্তি হয়েছে অপশন গ, পীর পাঞ্জল রেঞ্জ থেকে, পীর পাঞ্জল রেঞ্জ থেকে। এবং একটু আগে আমি দেখেছি যে বিয়াস নদী সেটার উৎপত্তি কোথা থেকে, না রোটাং, রোটাং গিরিপথ তার কাছাকাছি থেকে কিন্তু উৎপত্তি লাভ করেছে এই বিয়াস নদী। দেখো যে বিয়াস হিমাচল প্রদেশের রোটাং গিরিপথের কাছ থেকে কিন্তু উৎপত্তি লাভ করেছে, একটু আগে আমরা পড়লাম। ক্লিয়ার। এই প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে সিন্ধু নদীর যে উপনদীগুলো আছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ডান তীরের উপনদী যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে আহ, দেখতে হবে। ওকে, দেখো এইগুলো মনে রাখার কিন্তু একটা নিয়ম আছে, একটা ট্রিক্স আছে, সেটা আমি তোমাকে বলছি। দেখো আমি একটা সেন্টেন্স লিখছি, ইন্দু ইন্দু জাস্ট ইন্দু জাস্ট চিল, জাস্ট চিল উইথ রাম, উইথ রাম, ইন্দু জাস্ট চিল উইথ রাম and বিপুল at sea beach। তাহলে একটা সেন্টেন্স বললাম, ইন্দু জাস্ট চিল উইথ রাম অ্যান্ড বিপুল অ্যাট সি বিচ। এই যে একটা সেন্টেন্স বললাম, এর মাধ্যমেই কিন্তু আমরা বলতে পারবো যে সিন্ধু নদীর যে ডান তীরের উপনদীগুলো আছে, তাহলে ইন্দু এখান থেকে আমরা বলবো এটা সিন্ধু নদী, জাস্ট থেকে আমরা বলবো ঝিলাম, ঝিলাম। ওকে, চিল থেকে বলবো চেনাব, রাম থেকে বলবো রবি, বিপুল থেকে বলবো বিয়াস, এবং সি বিচ থেকে আমরা বলবো সুতলেজ। তাহলে এই সেন্টেন্সটা যদি আমরা মনে রাখি যে ইন্দু জাস্ট চিল উইথ রাম অ্যান্ড বিপুল অ্যাট সি বিচ, তাহলে পরপর নদীগুলো কিন্তু আমরা বলতে পারবো যে ঝিলাম, চিনাব, রবি, বিয়াস, সুতলেজ।
এবং তাদের আনুষঙ্গিক ইনফরমেশন তো মনে রাখতেই হবে, একটু ম্যাপ এঁকে নিয়ে মনে রাখবে, তাহলে আরো সুবিধা হবে। 7 নম্বর প্রশ্ন, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বিয়াস নদীর উপরে কোন প্রকল্প তৈরি করা হয়েছে? এই বিয়াস নদীর উপরে কোন প্রকল্প তৈরি করা হয়েছে? উত্তর, এর অপশনের সঠিক উত্তর কি হবে? নাকি পং ড্যাম। ওকে। কুল্লু এবং লাহুল সংযুক্ত করে বিয়াস নদী কোন পর্বতের গিরিপথের কাছে প্রবাহিত হয়েছে? কি উত্তর হবে? না, কুলু এবং লাহুল যে আছে, উপত্যকা আছে, সেখান থেকে বিয়াস নদী কোন পর্বতের গিরিপথের কাছ থেকে প্রবাহিত হয়েছে বিয়াস নদী? একটু আগে বললাম বিয়াস নদী আমরা রোটাং গিরিপথের কাছ থেকে প্রবেশ হয়েছে, তো উত্তর হবে রোটাং। ওকে, রোটাং পাস। নেক্সট কোশ্চেন আসছে যে ঝিলাম নদী কোন বিখ্যাত পর্বত আহ, গিরিপথের কাছে পাকিস্তানে প্রবেশ করেছে? ঝিলাম নদী, ঝিলাম নদী কোথা থেকে প্রবেশ করেছে সেটা কিন্তু জানতে চাওয়া হচ্ছে। চলো, এর সঠিক উত্তর হবে কি? অপশন এ, শিবকিলা। শিবকিলা। চেনাব নদীর মোট দৈর্ঘ্য কত? চেনাব নদীর মোট দৈর্ঘ্য কত? দেখো, প্রত্যেকটা কিন্তু সিন্ধু নদীর উপনদী, ডান তীরের উপনদী, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। চেনাব নদীর দৈর্ঘ্য কত? চেনাব নদীর দৈর্ঘ্য কত? একদম কাছাকাছি দৈর্ঘ্য কিন্তু এখানে দিয়েছে যে 1200 কিলোমিটার, অ্যাকচুয়ালি কিন্তু 1180 কিলোমিটার এর দৈর্ঘ্য। এটা কিন্তু আমরা 1200 কিলোমিটার হিসেবেই ধরছি। ওকে। নেক্সট আমরা গঙ্গা নদীতে চলে আসছি। গঙ্গা নদী সম্পর্কিত প্রশ্ন, সেটা কি? না, গঙ্গা নদীর উৎস কোন হিমবাহ থেকে? খুব সহজ প্রশ্ন, কিন্তু প্রশ্ন কিন্তু আরো অনেক অ্যাঙ্গেল থেকে আসতে পারে। কি হবে উত্তর? না, গঙ্গা নদী উৎস দেখতে পাচ্ছ যে গঙ্গোত্রী হিমবাহের থেকে। ঠিক আছে, আমরা পড়েছি গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। গোমুখ গুহা, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে কিন্তু উৎপত্তি লাভ করেছে। এবং আরো পড়েছি যে আহ, এই গোমুখ গুহা থেকে কিন্তু গঙ্গা নাম তার হয়নি। কি নাম হয়েছিল? ভাগীরথী নাম হয়েছিল। তারপরে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন নাম হয়েছে, সেটা কিন্তু একটা আমি এর মাধ্যমে দেখাচ্ছি, একটা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এখানে, এই যে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা, এখান থেকে কিন্তু ভাগীরথী নাম নিয়েছিল। আর এই তার ডান সাইডে দেখো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নদী বিভিন্ন স্থানে কিন্তু মিলিত হয়েছে। এই যে রুদ্রপ্রয়াগের কাছে বা কর্ণপ্রয়াগের কাছে ইত্যাদি জায়গায় অন্যান্য নদীর সঙ্গে বিভিন্ন নদী মিশে একেবারে শেষে গিয়ে কিন্তু এই দেবপ্রয়াগের কাছে এদিক থেকে ভাগীরথী এবং এদিক থেকে আরেকটা শাখা মিলিত হয়ে, মানে অলকনন্দার অলকনন্দার সঙ্গে মিলিত হয়ে দেবপ্রয়াগের কাছে, এই টোটাল শাখাকে অলকনন্দা বলছি। আর এদিক থেকে ভাগীরথী আসছে, এই দুটো মিলিত হয়ে দেবপ্রয়াগের কাছে কিন্তু গঙ্গার নাম নিয়েছে। ওকে। তো এটা কিন্তু একটু আমাদেরকে মনে রাখতে হবে, পরবর্তী প্রশ্নগুলোর মধ্যেও আছে, তো সেই প্রশ্নগুলো আমরা করে নেবো, তো তখন কিন্তু আরো ভালো করে আমাদের মনে থাকবে। নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি, এই যে দেবপ্রয়াগ কি? দেখো, দেবপ্রয়াগ কি? দেবপ্রয়াগে কি কি মিলিত হয়েছে সেটা যদি আমরা জানতে পারি তাহলেই বলতে পারবো। তো একটু আগেই তো আমরা ম্যাপে দেখলাম। দেখো, এই যে দেবপ্রয়াগ, দেবপ্রয়াগের কথা বলছি, এদিক থেকে ভাগীরথী আসছে, এদিক থেকে অলকনন্দা আসছে। তো যেখানে ভাগীরথী এবং অলকনন্দা মিশছে সেটাই দেবপ্রয়াগ। তাহলে কোথায় মিশছে দেখাও এখানে। দেবপ্রয়াগে ভাগীরথী এবং অলকনন্দা মিশছে। দেখো, অলকনন্দা ধৌলিগঙ্গা হবে না, অলকনন্দা মন্দাকিনী হবে না, অলকনন্দা পিন্ডার নদী হবে না। তাহলে যেখানে অলকনন্দা নদী ভাগীরথী গঙ্গা মানে মিশছে যেখানে, সেটাই কিন্তু দেবপ্রয়াগ। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর, অলকনন্দা নদী যেখানে ভাগীরথীর সঙ্গে মিশছে। তারপরের প্রশ্ন হলো বিষ্ণুপ্রয়াগ কি? তাহলে আমাদেরকে এখানে জানতে হবে বেশ কিছু জিনিস কিন্তু জানতে হবে। একটা হলো দেবপ্রয়াগ নদী সম্পর্কিত কোনো প্রশ্ন কিন্তু আর আটকাবে না যদি এইভাবে পড়ো। দেব প্রয়াগ, আর একটা প্রয়াগ আমি কি বললাম? বিষ্ণু প্রয়াগ। পরের প্রশ্নই আছে যেটা বিষ্ণু প্রয়াগ। তাহলে দেব প্রয়াগ, বিষ্ণু প্রয়াগ। 3 নম্বর আর কি কিছু প্রয়াগ আছে? দেখো, দেব প্রয়াগ, বিষ্ণু প্রয়াগ, কর্ণ প্রয়াগ আছে, কর্ণ প্রয়াগ। কর্ণ প্রয়াগ। 4 নম্বর, 4 নম্বর কি আছে? 4 নম্বর আছে আহ 4 নম্বর আছে নন্দা প্রয়াগ, নন্দা প্রয়াগ। আর কি আছে?
না রুদ্রপ্রয়াগ? রুদ্রপ্রয়াগ, এই প্রয়াগ মানে হলো দুটো নদীর মিলন স্থল, সেগুলোকে আমরা এখানে প্রয়াগ হিসেবে নাম দিচ্ছি। তো কোথায় কোন দুটো নদী মিশে কি প্রয়াগ তৈরি করছে সেটাই কিন্তু আমাদেরকে এখানে জানতে হবে। দেখো দেব প্রয়াগ একটু আগে আমরা বললাম, এখানে কি হচ্ছে না আলকানন্দা, আলকানন্দা এবং গঙ্গা, গঙ্গা কিন্তু মিশছে। বিষ্ণু প্রয়াগ যেটা সেকেন্ড কোশ্চেন আমাদের, বিষ্ণু প্রয়াগ, সেখানে সেখানে কি হচ্ছে, বিষ্ণু প্রয়াগে এই যে আলকানন্দা, আলকানন্দা নদী সেটা ধৌলি গঙ্গার সাথে মিশছে, ধৌলি গঙ্গা, মনে রাখবে। কর্ণপ্রয়াগে কি হচ্ছে না কর্ণপ্রয়াগে পিন্ডার নদী, পিন্ডার নদী, পিন্ডার নদী আলকানন্দার সাথে মিশছে, আলকানন্দার সাথে মিশছে। নন্দাপ্রয়াগে কি হচ্ছে, নন্দাপ্রয়াগে আলকানন্দা নদী, আলকানন্দা নদী নন্দাকিনী, নন্দাকিনী, নন্দাকিনী নদীর সাথে মিশছে। আর একটা কি প্রয়াগ আছে, রুদ্রপ্রয়াগ, রুদ্রপ্রয়াগে কি হচ্ছে আলকানন্দা, আলকানন্দা এবং মন্দাকিনী মিশছে, মন্দাকিনী। তাহলে প্রত্যেকটা জায়গায় কিন্তু আলকানন্দা আছে, আলকানন্দা প্রথম থেকেই ছিল, তার সাথে বিভিন্ন নদী এসে মিশে এক একটা প্রয়াগ তৈরি করছে। আলকানন্দার সঙ্গে আহ, যখন দেবপ্রয়াগের কাছে কি হচ্ছে, দেবপ্রয়াগের কাছে আলকানন্দা এবং ভাগীরথী মিশছে, তাই না, ভাগীরথী, ভাগীরথী মিশে তৈরি হচ্ছে আহ, আমাদের মেন গঙ্গা। বিষ্ণুপ্রয়াগের কাছে কি হচ্ছে, আলকানন্দার সঙ্গে ধৌলি গঙ্গা মিলিত হচ্ছে। কর্ণপ্রয়াগের কাছে পিন্ডার এবং অলকানন্দা মিশছে। নন্দাপ্রয়াগের কাছে অলকানন্দার সঙ্গে নন্দাকিনী মিশছে। রুদ্রপ্রয়াগে অলকানন্দার সঙ্গে মন্দাকিনী মিশছে। তো এই প্রয়াগগুলো মনে রাখলে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু করা যাবে। তো বিষ্ণু প্রয়াগ কি না আলকানন্দা এবং ধৌলি গঙ্গা, দেখো কোথায় আছে, যেখানে আলকানন্দার সঙ্গে ধৌলি গঙ্গা মিশছে, এই যে আলকানন্দা নদী এবং ধৌলি গঙ্গা মিশছে। তো এই পাঁচটা না জানলে তুমি উত্তর করতে পারবে না, আন্দাজে মুখস্থ করতে হবে, পরীক্ষা হলে ভুলে যাবে। যমুনা নদীর আনুমানিক দৈর্ঘ্য কত? যে গঙ্গার একটা মেন উপনদী যমুনা নদী, তার আনুমানিক দৈর্ঘ্য কত? কি উত্তর হতে পারে? যমুনা নদীর আহ, যে আছে মানে নদী আছে, সেটার আনুমানিক দৈর্ঘ্য কত? না 1375 কিলোমিটার। যমুনা নদী, যমুনা নদী গঙ্গার ডান তীরের উপনদী। কোন তীরের উপনদী? ডান তীরের উপনদী, ডান তীরের উপনদী। তাহলে গঙ্গার বাঁ তীরের উপনদী আছে, আবার ডান তীরের উপনদী আছে। তো ডান তীরের যে উপনদী আছে সেখানটা হলো যমুনা। ওকে, উল্লেখযোগ্য হলো যমুনা। এবং এর দৈর্ঘ্য বলছে 1375, বা বলতে পারো কোনো কোনো জায়গায় 1376 কিলোমিটারও কিন্তু থাকবে। এবং এই যমুনারও কিন্তু উপনদী আছে, আমরা পড়েছি যমুনার উপনদী কি আছে, চম্বল, চম্বল, বেতোয়া, ক্যান বা কেন। ওকে, চম্বল, বেতোয়া, কেন, সিন্ধ, সিন্ধ, আর কি থাকতে পারে, টোনস। এইগুলো আবার এই যেটা আমরা বললাম আমাদের আহ, উপনদী, মানে আমাদের যেটা যমুনা নদী তার উপনদী। দাঁড়াও একটু চার্জে দিয়ে আসি, ব্যাটারিটা লো দেখাচ্ছে। হ্যাঁ, তো এটাই হলো মূল বিষয়, যে গঙ্গার ডান তীরের উপনদী হলো যমুনা, এবং যমুনারও আরো কিছু উপনদী আছে, সেটা হলো চম্বল, বেতোয়া, কেন, সিন্ধ, টোনস। তো এইগুলো প্রত্যেকটা মনে রাখতে হবে। দেখো এই ডান তীরের উপনদী, বাম তীরের উপনদী প্রত্যেকটাই কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আর এর মনে রাখার কিন্তু ট্রিক্স কিছুটা আছে, তো সেগুলো আমরা পরে আলোচনা করব ধীরে ধীরে। নেক্সট আমরা চলে আসছি পরবর্তী প্রশ্নে, সেটা হলো কি, মানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে যমুনা নদী কোন ভারতীয় নদীর একটা প্রধান উপনদী। তো এটা তো ইজি ব্যাপার, একটু আগেই তো বলে দিলাম, এটা গঙ্গা নদীর হলো একটা প্রধান উপনদী। তাই না, গঙ্গার কোন তীরের উপনদী? না আমি বললাম ডান তীরের উপনদী। তাহলে আমরা বাম তীরের উপনদীও কিছু জানি। বাম তীরের উপনদী, বাম তীরের উপনদী কি হবে? দেখো একটা বাক্য লিখছি, রাম গরুর গাড়িতে করে, রাম গরুর গাড়িতে করে
ঘরে ফিরলো, ঘরে ফিরলো। এই সেন্টেন্সটা মনে রাখলেই তোমার যে উপনদীগুলো বাম তীরের উপনদী আছে সেইগুলো কিন্তু মনে থাকবে। কি না, রাম থেকে হবে রামগঙ্গা, রামগঙ্গা। গরু থেকে হবে গোমতী, গাড়ি থেকে হবে গন্ডক, ওকে। কোড়ে থেকে হবে কোশি, ঘরে ঘরে থেকে কি হবে ঘরঘরা। তাহলে রামগঙ্গা, গোমতী, গন্ডক, কোশি, ঘরঘরা পরপর বললাম, রাম গরুর গাড়িতে করে ঘরে ফিরলো। ওকে। তাহলে এখানে আমরা কি বলছি না, যমুনা নদী হলো একটা ডান তীরের উপনদী, আর বাম তীরের উপনদীগুলোও কিন্তু এইগুলো হচ্ছে। ক্লিয়ার? আশা করছি মনে থাকবে। যমুনা নদী কিন্তু প্রচুর দূষিত হয়। এর দূষণের আমরা রিসেন্টলি একটা নিউজে দেখেছিলাম যে যমুনা নদীর জল কিন্তু দেখা যাচ্ছে না, সেখানে প্রচুর সেই একটা ফোম জাতীয় একটা গ্যাজা টাইপসের কিন্তু ভরে গেছে। তো সেই দূষণের কারণ কি? এখানে মেন দূষণের কারণ হবে কি না, শিল্প সার, শিল্প স্রাব, মানে শিল্প থেকে যে ওয়েস্টেজ ওয়াটার গুলো আসছে সেগুলো পড়ে পড়ে কিন্তু এর দূষণটা তৈরি করছে। কোন বন্যপ্রাণী অভয়ারণ্য যমুনা নদীর কাছে অবস্থিত? যমুনা নদীর কাছে ওখলা পাখি অভয়ারণ্য কিন্তু অবস্থিত। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন আমরা চলে যাব, যমুনা নদী কোন হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে? এটা কি হবে না, যমুনাত্রী হিমবাহ। তোমরা জানো যে এটা যমুনাত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে, মানে এই যে গঙ্গা গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে আর যমুনা ঠিক তার কাছাকাছি, এরকম কাছাকাছি যমুনাত্রী হিমবাহ থেকে কিন্তু উৎপত্তি হয়েছে। এবং এইভাবে প্যারালালি আসতে আসতে যমুনা নদী গঙ্গার সাথে কিন্তু এই যে প্রয়াগের কাছে এলাহাবাদের নিকট এখানে কিন্তু মিলিত হয়েছে। তো এটা এই এই ম্যাপ বেস, মানে ম্যাপ থেকেও কিন্তু প্রশ্ন সাধারণত জিজ্ঞাসা করে। ওকে। নেক্সট কোশ্চেন আমরা চলে আসব, 19 নম্বর প্রশ্ন, যে যমুনা নদীর দীর্ঘতম উপনদী কি? আমি একটু আগে বললাম যমুনার প্রায় 5টা উপনদীর কথা বললাম, তাই না? চম্বল, বেতোয়া, কেন, আহ, বা টোনস, সিন্ধ, এগুলোর কথা বললাম। এর মধ্যে সব থেকে দীর্ঘতম কোনটা? সব থেকে দীর্ঘতম কোনটা হবে? চম্বল নদী। তাহলে চম্বল নদী হলো যমুনা নদীর সব থেকে দীর্ঘতম উপনদী। ক্লিয়ার? আর বাকি উপনদী তো আমরা বললাম। চম্বল নদীর দৈর্ঘ্য কত? না, চম্বল নদীর দৈর্ঘ্য 1024 কিলোমিটার, মানে প্রচুর বড়, দেখতে পাচ্ছ 1024 কিলোমিটার এর উপনদীর মধ্যে। আর বাকি যে উপনদীগুলো আছে চম্বলের মানে যমুনার, দেখো সুতলেজ তো তার উপনদী নয়, গোমতী তো তার বাম তীরের উপনদী। আর বেতোয়া, এটা বেতোয়া হবে। বেতোয়া নদীর দৈর্ঘ্য কত হতে পারে? তার থেকে কম হবে। ঠিক আছে, বেতোয়া নদীর দৈর্ঘ্য তার থেকে কম হবে। চম্বলটা হলো সব থেকে বড়, অর্থাৎ 1024 কিলোমিটার। নেক্সট আমরা চলে আসবো নর্মদা নদী, অর্থাৎ দক্ষিণ ভারতের নদী। দক্ষিণ ভারতের মেনলি 5-6টা নদী থাকে, আহ, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, সুবর্ণরেখা, এবং এই কয়েকটা নদী কিন্তু থাকে। তার মধ্যে এই যে নর্মদা নদীর দৈর্ঘ্য কত সেটা জানতে চাওয়া হচ্ছে। নর্মদা নদীর দৈর্ঘ্য কত? দেখো, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, ঠিক আছে, এবং তার উপরের দিকে আমাদের কিন্তু যে মধ্য ভারতের যে কিছু নদী থাকে, যেটা পশ্চিম বাহিনী হয়েছে নর্মদা, তাপি, সেইগুলো। তো সেই জায়গা থেকে যে নর্মদা আছে, তাপি আছে, বা সবরমতী নদী আছে, সবরমতী নদী, সবরমতী, সবরমতী নদী, সবরমতী নদী, ঠিক আছে, তাছাড়া মাহি নদী, এইগুলো কিন্তু প্রত্যেকেই এই ভারতবর্ষের এই মধ্যভাগের এই এই এরকম জায়গা থেকে উৎপন্ন হয়ে তারা কিন্তু পশ্চিম বাহিনী হয়েছে। তো সেখানে একটা উল্লেখযোগ্য নদী হলো নর্মদা নদী। এই যে নর্মদা নদীর এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য 1312 কিলোমিটার, মানে কাছাকাছি দেখো 1300 কিলোমিটার আছে, তো এটাই উত্তর হবে। এবং বলে রাখি এটা কিন্তু ভারতের পঞ্চম বৃহত্তম নদী। নর্মদা নদী ভারতের পঞ্চম বৃহত্তম নদী। এটা কোথা থেকে উৎপত্তি হয়েছে বলতো? মহাকাল পর্বতের অমরকণ্ঠ থেকে। মহাকাল পর্বতের যে অমরকণ্ঠ সিংহ আছে সেখান থেকে উৎপত্তি হয়েছে, অমরকণ্ঠ সিংহ থেকে। অমরকণ্ঠ, তাহলে মহাকাল পর্বতের অমরকণ্ঠ সিংহ থেকে উৎপত্তি হয়েছে, এবং একটা গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয়ে আলটিমেটলি আমাদের আরব সাগরে পড়েছে। ক্লিয়ার? এবং এটি একটা পশ্চিম বাহিনী নদী। অনেক কটা ইনফরমেশন কিন্তু এখানে দিয়ে দেওয়া হলো। নর্মদা নদীর উপরে সর্দার সরোবর বাঁধের তাৎপর্য কি?
দেখো, এটি জলবিদ্যুৎ সরবরাহ করে, এটি নিকটবর্তী রাজ্যগুলির পানীয় জল সরবরাহ করে, এটি বন্যা নিয়ন্ত্রণ করে, উপরের সবকটি। তো উপরের সবকটি কিন্তু সঠিক। নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো, নর্মদা নদীর উৎপত্তি স্থল কোথায়? একটু আগে আমি বলে দিলাম যে নর্মদা নদী উৎপত্তি স্থল হলো মহাকাল পর্বতের অমরকণ্টক যে শৃঙ্গ আছে সেখান থেকে। ওকে, এবং সেখান থেকেই কিন্তু উৎপত্তি হয়েছে এই নর্মদা নদী, অমরকণ্টক থেকে। 23 নম্বর প্রশ্ন, কোন নদীকে আমরা মানে প্রায় সময় বলে থাকি যে ভারতের দক্ষিণ ভারতের গঙ্গা? তো সেটা কি হবে? দেখো, গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র তো হবে না, একটাই পড়ে থাকছে গোদাবরী। অপশনগুলো তো এত মানে ইজি অপশন দিয়েছে। তো গোদাবরীকে বলছে ভারতের বৃদ্ধ গঙ্গা বা দক্ষিণ ভারতের গঙ্গা। ক্লিয়ার? গোদাবরীর দৈর্ঘ্য কত? 1465 কিলোমিটার। এটা হলো দক্ষিণ ভারতের সব থেকে বড় নদী, দক্ষিণ ভারতের সব থেকে বড় নদী। এটা পশ্চিমঘাট পর্বতমালার যে ত্রিম্বক শৃঙ্গ আছে, ত্রিম্বকেশ্বর, সেখান থেকে কিন্তু উৎপত্তি হয়েছে। আমরা প্রথম এই যে লিস্ট এখানে আহ, এখানে মানে প্রথম যে ছকটা করেছিলাম সেখানে কিন্তু ছিল যে কোন নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে, দৈর্ঘ্য কত। তাহলে এখানে আমরা যেটা বলছি, গোদাবরী নদী, গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের নদী কিন্তু মানে দক্ষিণ গঙ্গা বলা হয়, এবং দক্ষিণ ভারতের এটা সব থেকে বড় নদী। গোদাবরীর আনুমানিক দৈর্ঘ্য কত? দেখো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমি অ্যাডভান্স বলে দিচ্ছি। আর এই দৈর্ঘ্যের ক্ষেত্রে কিন্তু এক্সাক্ট তুমি যে দৈর্ঘ্যটা মুখস্থ করে যাবে সেটা কিন্তু আসবে না, না আসার সম্ভাবনা বেশি আছে। যেমন দেখো, এর দৈর্ঘ্য আমি বলেছিলাম 1465 কিলোমিটার। অপশানে কি 1465 আছে? নেই। তাহলে তার নিকটবর্তী একটা দৈর্ঘ্য আমাকে ধরতে হবে। 1465 নিকটবর্তী হলো 1500। তো উত্তর করতে হবে 1500 কিলোমিটার। ক্লিয়ার? নেক্সট আমরা চলে যাচ্ছি, নিচের কোনটি ভারতের দীর্ঘতম নদী? কোনটা ভারতের দীর্ঘতম নদী? যমুনা, ব্রহ্মপুত্র, গঙ্গা, গোদাবরী? গোদাবরী আমি বললাম 1465, তাই না? যমুনা নদী কত বললাম? যমুনা নদীর একটু আগে আমরা বললাম 1378 বা 1300, কি বললাম সেটা একটু মনে করার চেষ্টা করো। 1376 বলেছিলাম, তাই না? ব্রহ্মপুত্র নদী, এটা কিন্তু মোটামুটি ভালোই দৈর্ঘ্য, মানে আমরা বলেছিলাম যে প্রায় 2900 কিলোমিটার দৈর্ঘ্য আছে ব্রহ্মপুত্র নদীর। তো সেই 2900 কিলোমিটার দৈর্ঘ্যের মধ্যে ভারতবর্ষে কতটা আছে সেটা একটু জানার বিষয়। দেখো, ব্রহ্মপুত্র নদী 2880 কিলোমিটারের দৈর্ঘ্য, টোটাল দৈর্ঘ্য যদি বলো। ভারতবর্ষের মধ্যে দৈর্ঘ্য কত? না, অ্যারাউন্ড ওই 710 বা 709 কিলোমিটার হবে। গঙ্গা, গঙ্গা কিন্তু সবটাই ভারতবর্ষের মধ্য দিয়ে গেছে বলতে পারো। এর দৈর্ঘ্য মানে ম্যাক্সিমামটাই ভারতবর্ষের মধ্যে দিয়ে গেছে, বা মানে পুরোটাই ভারতবর্ষের মধ্যে দিয়ে গেছে, এটা কিন্তু বলতে পারো। 2525 কিলোমিটার এর দৈর্ঘ্য। তাহলে আহ, কোনটা ভারতের দীর্ঘতম নদী হচ্ছে বলো? এটা অ্যাকচুয়ালি গঙ্গা হবে ভারতের দীর্ঘতম নদী। আর প্রশ্নটার যেটা উত্তর আছে গোদাবরী, সেটার প্রশ্ন হবে যে ভারতের দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। যদি প্রশ্নটা সঠিক উত্তর করতে চাও, মানে সঠিকভাবে যদি আমি বলি এই অপশনের সঙ্গে মিলিয়ে যে কোনটি ভারতের দীর্ঘতম নদী, সেটা বললে অবশ্যই গঙ্গা হবে, গঙ্গা ভারতের দীর্ঘতম নদী। বাট কোনটি ভারতের মানে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী যদি কোনটা বলে, তাহলে তোমাকে বলতে হবে গোদাবরী। ঠিক আছে, আমি এখানে দুটো প্রশ্নই কিন্তু বলে দিলাম। অপশন যেভাবে উত্তর দেওয়া আছে সেই হিসেবে প্রশ্নটা ভুল আছে, আর প্রশ্ন যেভাবে দেওয়া আছে তার জন্য কিন্তু অপশনের উত্তরটা ভুল দেওয়া আছে। আমি আরেকবার ক্লিয়ার করে দিই, যদি বলে নিচের কোনটি ভারতের দীর্ঘতম নদী, অবশ্যই তোমাকে গঙ্গা উত্তর করতে হবে। আর যদি বলতো যে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি এর মধ্যে, তাহলে তোমাকে বলতো তো গোদাবরী। ক্লিয়ার? নেক্সট দেখো, মহানদী মানে মহানদী বদ্বীপ অঞ্চল কোন জাতীয় উদ্যানে অবস্থিত? তাহলে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী যে নদীগুলো আছে, মহানদী যে বদ্বীপ অঞ্চল সেখানে কি আছে? না, সেখানে আমাদের একটা জাতীয় উদ্যান আছে, তার নাম হলো ভিতরকণিকা জাতীয় উদ্যান। ক্লিয়ার? এই যে সুন্দরবন জাতীয় উদ্যান, এটা কিন্তু সেই গঙ্গা যেখানে মানে আমাদের বঙ্গোপসাগরে মিশছে সেখানে আছে। গির জাতীয় উদ্যান, এটা তো আমাদের গুজরাটে আছে। কাজিরাঙ্গা যে জাতীয় উদ্যান সেটা আসামে আছে। আর এই যে ভিতরকণিকা সেটা মহানদী নদীর বদ্বীপ অঞ্চলে অবস্থিত। কৃষ্ণা নদীর উৎপত্তি কোন পর্বতশ্রেণী থেকে? মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, তো কৃষ্ণা নদীর কোন পর্বতশ্রেণী থেকে উৎপত্তি লাভ করেছে?
অবভিয়াসলি এটা পশ্চিমঘাট পর্বত থেকে উৎপত্তি হবে। কৃষ্ণা নদী পশ্চিমঘাট পর্বত থেকে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পড়বে। এবার এই যে পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপত্তি হচ্ছে, সেই পশ্চিমঘাট পর্বতমালার কোথা থেকে উৎপত্তি হচ্ছে? মহাবালেশ্বর পর্বত থেকে। মহাবালেশ্বর পর্বত থেকে উৎপত্তি হচ্ছে কৃষ্ণা নদী। ফাইনালি বঙ্গোপসাগরে পড়ছে এবং এর মধ্যে প্রচুর কিন্তু উপনদী আছে। বাম তীরের উপনদী, ডান তীরের উপনদী, সেটা ডব্লিউবিসিএস লেভেলে পড়ে কোনটা বাম তীরের কোনটা ডান তীরের। তো সেগুলো কিন্তু আছে, সেগুলো পরবর্তী কোনো কোশ্চেন থাকলে আমরা ডিসকাশন করব। নেক্সট দেখো 28 নম্বর, যে কৃষ্ণা নদীর দৈর্ঘ্য কত? কৃষ্ণা নদীর দৈর্ঘ্য 1400 কিলোমিটার। 1400 কিলোমিটার, এবং এটা দক্ষিণ ভারতের দ্বিতীয় বৃহত্তম, সেকেন্ড লার্জেস্ট রিভার দক্ষিণ ভারতের। প্রথম গোদাবরী, তারপরে কৃষ্ণা। ক্লিয়ার? কয়না নদী কি ভারতের কোন প্রধান নদীর একটা উপনদী? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন কয়না নদীর, এই যে কয়না নদীর কথা বললাম। কয়না নদী কার উপনদী? দেখো, কয়না নদী হলো, উত্তর তো দেখেই নিয়েছো প্রশ্ন দেখাতে গিয়ে, কয়না নদী হলো কৃষ্ণা নদীর একটা খুবই গুরুত্বপূর্ণ উপনদী। এবং কৃষ্ণা নদীর দু রকম উপনদী হয়। একটা হলো বাম তীরের উপনদী, এবং একটা হলো ডান তীরের উপনদী। এই যে কয়না কথাটা বললাম, এটা কোন তীরের উপনদী? কোন তীরের উপনদী? কয়না যেটা বললাম, সেটা সেটা কিন্তু ডান তীরের উপনদী। ঠিক আছে, ডান তীরের উপনদী কয়না। এবং এই ডান তীরের উপনদী আর কি কি আছে? খুবই গুরুত্বপূর্ণ একটা নদী আছে, ঘাটপ্রভা। ঘাটপ্রভা। আর কি আছে? মালপ্রভা। মালপ্রভা। আরো একটা গুরুত্বপূর্ণ নদী আছে, সেটা হলো তুঙ্গা ভদ্রা। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। তুমি যে পরীক্ষায় দাও না কেন, এই মানে প্রশ্ন কিন্তু আসবে। রেলের পরীক্ষাতেও ইভেন এই উপনদী থেকে প্রশ্ন আসে। ওকে। বাম তীরের যে উপনদীগুলো আছে, সেগুলো কি? একটা গুরুত্বপূর্ণ উপনদী হলো মুসি। মুসি নদীর তীরে কোন শহর গড়ে উঠেছে, সেটাও কিন্তু প্রশ্ন আসে। ভীমা। এই নদীগুলো কিন্তু বাম তীরের উপনদী। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি, সেটা হলো গোদাবরীর উপরে, গোদাবরীর পরে উপদ্বীপ ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটা? কৃষ্ণ নদীর দৈর্ঘ্য কত? কৃষ্ণ নদীর দৈর্ঘ্য হলো 1400। গোদাবরী কত? 1465 কিলোমিটার। ক্লিয়ার? কাবেরীর কত? 805। মহানদীর কত? 857। তাহলে বুঝতে পারছো গোদাবরী হলো ফার্স্ট, 1465। গোদাবরীর পরে কে আছে? কৃষ্ণা আছে। কৃষ্ণা নদী আছে 1400 কিলোমিটার। নেক্সট কোশ্চেন, 31 নম্বর কোশ্চেন, ব্রহ্মপুত্র নদী কোন দেশে সাংপো নামে পরিচিত? দেখো, এখানে উত্তর দেওয়া আছে চীন, অ্যাকচুয়ালি হবে তিব্বত। এই যে ব্রহ্মপুত্র নদী আহ, চীন বা তিব্বতে সাংপো নাম কিন্তু তার আছে। ক্লিয়ার? তারপরে কি হয়েছে, এইভাবে একেবারে হিমালয়ের সমান্তরালে প্রবাহিত হয়ে এখানে যে নামচা বারোয়া পর্বতশ্রেণী আছে, সেখান থেকে একটা গভীর গিরিখাত আহ, দিয়ে সেটা কিন্তু ভারতবর্ষে প্রবেশ করেছে অরুণাচল প্রদেশে, এবং আস্তে আস্তে সেটা আসামে গেছে, আসাম থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এই হলো গতিপথ, তাই না? এবং এরা এক এক জায়গায় কিন্তু এক একটা নামে পরিচিত। এখানে সাংপো নাম নিচ্ছে, ভারতবর্ষে প্রবেশ করার সময় তার নাম হচ্ছে দিহাং, এবং সেখানে দিহাং, দিবাং এবং আরেকটা নদী মিশে তারপরে কিন্তু ব্রহ্মপুত্র নদী হচ্ছে, যেটা আমাদের যে মানে নোটসটা আছে আমাদের এমএইচ এডুকেশন ল্যাবের নোটস, সেখান থেকে কিন্তু ব্রহ্মপুত্র নদীর এই মানে বিষয়টা বুঝতে পারবে। দেখো, এই যে চেমাইংদুং হিমবাহ থেকে উৎপত্তি হচ্ছে চীনের মধ্যে, এই যে সাংপু নাম নিচ্ছে তিব্বতে, মানে এটা তোমার আহ, চীনের মধ্যে। ওকে, সাংপো নাম নিচ্ছে, এবং দেখতে পাচ্ছ দিহং নামে, দিহং নামে কিন্তু ভারতে প্রবেশ করছে। ক্লিয়ার? তারপরে কি হচ্ছে, এই তিব্বতে কিন্তু এটা সাংপো, আমরা চীন বলছি কিন্তু চীন, যদি তিব্বত অপশন থাকে তিব্বতে কিন্তু উত্তর করবে। ঠিক আছে? সেখানে কি করছে, যে দিবং, লোহিত এবং দিহং মিলিত হয়ে ব্রহ্মপুত্র নাম নিচ্ছে, আসামে যাচ্ছে, আসাম থেকে বাংলাদেশে প্রবেশ করছে। এই গতিপথ বললাম আমরা। নেক্সট কোশ্চেন, ব্রহ্মপুত্র নদী কোন রাজ্যের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে? অবভিয়াসলি অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে। নিচের কোনটি ব্রহ্মপুত্রের উপনদী নয়? ব্রহ্মপুত্রে কিন্তু অনেক কটা উপনদী আছে, তাই না? আমরা পড়েছি।
তো সেটা বলছে কোনটি ব্রহ্মপুত্রের উপনদী নয়। দেখো, ব্রহ্মপুত্রের উপনদীগুলো কি কি তাহলে আমরা জানি। এই ক্ষেত্রেও কিন্তু ডান দিকের উপনদী এবং বাম দিকের উপনদী আছে। ব্রহ্মপুত্রের ডান দিক থেকে আসা যে বিভিন্ন উপনদীগুলো আছে সেগুলোর নাম কি না, ডান দিক থেকে আসা উপনদীর নাম হলো সুবর্ণশিরি, সুবর্ণশিরি। আর কি আছে, সংকোষ, সংকোষ, তিস্তা, মানস, তোরসা। এটা হলো বাম তীরে মানে ডান তীরে। আর বাম তীরের কে কে আছে, বাম তীরের, বাম তীরের আছে বুড়িদিহং, বুড়িদিহং, লোহিত, ধানসিঁড়ি, কপিলী। এই হলো ওভারঅল সিন্ধুর ব্রহ্মপুত্রের ডান তীর এবং বাম তীরের উপনদী। এখন প্রশ্ন বলছে কোনটি ব্রহ্মপুত্রের উপনদী নয়। দেখো অপশনে কি কি আছে আগে দেখি। তিস্তা, তিস্তা তো বললাম ডান তীরের উপনদী, তো এটা উপনদী। সোন, পাচ্ছি না নাম। সুবর্ণশিরি, দেখো এখানে সুবর্ণশিরি আছে ডান তীরের উপনদী। লোহিত, লোহিত আছে বাম তীরের উপনদী। এই যে সোন আছে, সোনটা কিন্তু ব্রহ্মপুত্রের উপনদীই নয়। ক্লিয়ার। তো এইখানে আমরা টোটাল যে ভারতের নদ নদী বা রিভার সেটা কিন্তু কমপ্লিট করলাম। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। ওকে, এখানেই ভিডিওটি শেষ করব। তবে আরো কিছু তোমাদেরকে টাস্ক দিয়ে যাচ্ছি যেটা পরবর্তী ভিডিওতে হয়তো আমি আনতে পারি। সেটা হলো নদী তীরবর্তী শহর অর্থাৎ যে বিভিন্ন সিটিগুলো আছে কোন রিভারের পাশে গড়ে উঠেছে সেটা পড়তে হবে। সেটা তোমরা বাড়িতে দেখে নেবে। ওকে, উল্লেখযোগ্য কিছু ওয়াটারফল সেটাও কিন্তু এই নদ নদী চ্যাপ্টারের মধ্যে সাধারণত এসে থাকে। ক্লিয়ার। উল্লেখযোগ্য কিছু আহ, বলতে পারো লেকস মানে হ্রদ, সেটাও এই চ্যাপ্টারের মধ্যে থাকে। সেটাও আমি পরবর্তী সময়ে পড়াবো। আর কি থাকতে পারে উল্লেখযোগ্য লেকসের পরে বিভিন্ন যে নদীর উপরে বিভিন্ন প্রজেক্ট, রিভার প্রজেক্ট, রিভার প্রজেক্ট অ্যান্ড বিভিন্ন রকম বাঁধ বা ড্যাম গড়ে উঠেছে সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটাও খুবই গুরুত্বপূর্ণ, সেগুলোও কিন্তু এই নদ নদী চ্যাপ্টারের উপরে আমাদেরকে সাধারণত পড়ে যেতে হয়। আর আমাদেরকে পড়তে হয় বিভিন্ন যে রামসার সাইট আছে, রামসার সাইট আছে সেগুলো কিন্তু দেখে যেতে হয়। ক্লিয়ার। তো এইগুলো করলে মোটামুটি আর ওই যে পাঁচটা টপিকের কথা বললাম সেগুলো কিন্তু রিভার রিলেটেড এক্সট্রা টপিক, এক্সট্রা টপিক। তো সেগুলো কিন্তু ধীরে ধীরে করে দেওয়া হবে। আদারওয়াইজ যে রিভারের মেন টপিকটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট সেকশনে জানাবে এবং পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে। ততক্ষণ পর্যন্ত ভালো করে থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করা হচ্ছে। শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।